আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবো। এই যে যুদ্ধ ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে মিলে যে যুদ্ধ আহ, করছে আহ, ইরান অন্যান্য দেশের মতো ইরানও একটি দেশ। ইরান একটি মুসলিম কান্ট্রি। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের উপর এই যুদ্ধটা আসলে মানে চাপিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা যে শুধু আমি বলতেছি বা অন্যরা বলতেছে, বিষয়টা এমন না। আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরাও এ কথাটা বলছে। এর মধ্যে একজন হচ্ছে মিস্টার জুকেন, আহ, বিশেষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা। তিনি বলেন যে ইরানের উপরে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। তার মতে এই কাজটা করেছে ইসরায়েলিদের মতো কিছু ব্যক্তি। ইসরায়েলিদের কিছু প্রভাবশালী ব্যক্তিরা, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই ফাঁদে তিনি পা রাখেন। ইসরায়েলিদের ফাঁদে তিনি পা রাখেন, যার ফলে তিনিও নিজে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে জড়িয়ে ফেলে। সে সবচেয়ে বড় কথা, ট্রাম্প ম্যাক আমেরিকা গ্রেট এগিন, এই স্লোগানটি, এই ক্যাম্পেইনটির পিছনে দুইজনের ভূমিকা ছিল। আর এই দুইজন ট্রাম্পের যুদ্ধ বিরোধিতা করছে। আর তারা বলতেছে যে ট্রাম্প আসলে পাগল হয়ে গেছে। এই যুদ্ধে আদৌ আমেরিকার তেমন একটা ফায়দা নেই। আমরা দেখলাম গত কয়েক মাস আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার সামরিক বাহিনী কয়েক ঘন্টার অভিযানে তাকে আমেরিকায় নিয়ে আসে। ইরাককে আক্রমণ করে, তারপরে ইরাককে আক্রমণ করে। আমি মোট কথা তারা অল্প সময়েই কী করতে পারে, তা শেষ করতে পারে বা সাফল্য হয়। কিন্তু আমেরিকা হাজার মাইল দূরে থেকে ইরানের কাছ থেকে কি এমন ফায়দা আদৌ নিতে পারবে বা আদৌ নেওয়া সম্ভব কি না? আমি মনে করি তেমন কোনো ফায়দা নেওয়া আদৌ সম্ভব নয়। কারণ ইরানের ভৌগোলিক অবস্থান, এখানে উপনিবেশিক কায়েম করা আমেরিকার জন্য সহজ হবে বলে আমার মনে হয় না, অত্যন্ত কঠিন হবে। একটা দেশের উপনিবেশিক বা তাকে কলোনি বানানোর জন্য, তাকে দাসত্ব বানানোর জন্য কতগুলো উপাদান লাগে, সেই উপাদানগুলো না ইরানের সঙ্গে নাই। ইরানের ইতিহাস আপনারা দেখলে বুঝবেন বা ইরানের ইতিহাস পড়লে আপনারা জানবেন। তো ইরানের একদিকে পাহাড় পর্বত শৃঙ্খলা, ইরানের যে কালচার, ইরানের কালচার খুব পার্শিয়াল। ইরান খুবই রিচ। তাহলে প্রশ্ন হচ্ছে, বা অনেকেরই প্রশ্ন হতে পারে, তাহলে আমেরিকা কি গেইন করতে পারবে? তাহলে তারা যুদ্ধ করতেছে কেন? তো অনেকেই বলতেছে যে আমেরিকা ইসরায়েলের ফাঁদে পা দিয়েছে। তো আমি জানি, বা আপনারা জানেন কিনা জানি না, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই একজন ইহুদি, এবং এই যুদ্ধের পিছনে তার জিয়ের জামাইয়ের একটা প্রভাব আছে, বড় প্রভাব আছে। আমরা জানি ট্রাম্প সহ পুরো ইউরোপ কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে। সেটা হচ্ছে তেলের সংকট বা তেলের দাম। প্রত্যেকটা দেশে কিন্তু তেলের সংকটের একটা প্রভাব পড়ছে, বিশেষ করে ইউরোপে। তো ইউরোপের তেলের সংকটটা যদি একটা দীর্ঘ সময় চলতে থাকে, তাহলে তাদের বিশেষ করে প্রেসিডেন্টরা তাদের জনপ্রিয়তা হারাতে পারে সাধারণ মানুষজনের কাছে। তো এমন একটা বই তাদের মধ্যে কাজ করতেছে, বিশেষ করে ইউরোপে। এমন পরিস্থিতিতে ট্রাম্প এখন ইউরোপে তাদের মিত্র ছিল যে দেশগুলো, তাদের সাথে নেটো গঠন করা হয়েছিল। ট্রাম্প তাদেরকে বলতেছে, আপনারা তেলের জাহাজের পাশাপাশি যুদ্ধজাহাজ নিয়ে যান হরমুজ প্রণালীতে, তাহলেই দেখবেন হরমুজ প্রণালীতে থাকা ইরানিরা তারা আপনাদের বয়ে সরে যেতে পারে। তার মানে ট্রাম্প ইউরোপের দেশগুলো এবং নেটোভুক্ত দেশগুলোকে তার যুদ্ধে তার অধীনে নিতে চায় বা তার সাথে নিতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলে ইউরোপীয় দেশগুলো, বেশিরভাগ দেশগুলো বলেছে যে এই যুদ্ধ ভাই আমরা শুরু করিনি, এই যুদ্ধ তুমি শুরু করেছো, তুমি নিজ দায়িত্বে শুরু করেছো, এবং যুদ্ধ শুরু করার পূর্বে তুমি আমাদের সাথে আলোচনা করো না। সো এই যুদ্ধ আমরা কেন জড়াবো? তুমি ইসরায়েলকে সাথে নিয়ে যুদ্ধ করছো, সো এই যুদ্ধ আমাদের জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এ হচ্ছে তাদের অবস্থা। ট্রাম্প আবার বলতেছে যে তাহলে তো নেটো দুর্বল হয়ে যাবে। আপনার সদস্য হিসাবে তো আপনাদের কিছু করণীয় আছে, কিন্তু সদস্য হচ্ছেন ইউরোপের বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রীরা বলতেছে যে
নেটো তৈরি করা হয়েছিল আত্মরক্ষার জন্য। যদি আমাদের কোনো নেটওয়ার্কভুক্ত কোনো দেশকে কেউ আক্রমণ করে তাহলে আমরা একসাথে মিলে তা প্রতিহত করব। কিন্তু অন্য একটা দেশকে আক্রমণ করব, তখন তো নেটোর কোনো ভূমিকা নেই ভাই। তো যুদ্ধ আপনি শুরু করেছেন আপনার মতো করে, আপনি আপনার মতো করে যুদ্ধ সামলান। তো এখানে নেটোর কোনো ভূমিকা তো দরকার নাই, নেটোর কোনো প্রয়োজন তো আমার কাছে মনে আমরা দেখলাম জার্মানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে এই যুদ্ধ আমরা শুরু করিনি, তাই এই যুদ্ধ আমাদের না, আমরা এই যুদ্ধে জড়াবো না। তো এই যুদ্ধ আমরা চাই কূটনৈতিকভাবে সমাধান হোক, কোনো যুদ্ধের মাধ্যমে নেই। আমি আরেকটু ক্লিয়ার করব ওই যে নেটোর যে বিষয়টা, আরও ক্লিয়ার করব এখানে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষার প্রধান তিনি এক বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে নেটো তৈরি করা হয়েছিল রক্ষণাত্মক হিসাবে বা রক্ষণাত্মক জোট হিসাবে তৈরি করা হয়েছিল। এর প্রতিটি ধারায় আত্মরক্ষার জন্য। এটি এমন কোনো জোট নয় যে আপনি নিজের ইচ্ছাই যুদ্ধ শুরু করছেন নেটোর সাথে পরামর্শ ছাড়াই, আর এই যুদ্ধে আপনার অনুসরণ করবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসরণ করবে এর মধ্যে আসলে এমনটা ভাবাই বোকামি। তো নেটোর যে মূল কথা, তো ট্রাম্পের যে নেটোর কাছ থেকে যে সাহায্য চেয়েছিল এই সাহায্য নেটো দিবে না বা এই সাহায্য নেটো করবে না। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র একা হয়ে গেল এই যুদ্ধে? তারপরেও আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলিদের যে শক্তি আছে, বা হয়তো তারা এই যুদ্ধে জিতেও যেতে পারে, আই এম নট শিওর, আল্লাহ এরকম না করক। তাহলে ইরান আর কতদিন তা প্রতিহত করবে? তো ইসরায়েলদের দেখলাম অনেক ধ্বংস হয়েছে, অনেক স্থাপনা। তো ইসরায়েলের জনগণ আর এই যুদ্ধ চাচ্ছে না কন্টিনিউ হোক। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প, আমার কাছে মনে হয় ট্রাম্প টোটালি পাগল হয়ে গেছে। তো আমি কয়েকদিন আগে দেখলাম যে মেবি 3 থেকে 4 দিন বা এরকম ট্রাম্প বলতেছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ করে তাহলে আমি ইরানকে আরও 20 গুণ তীব্রতায় আক্রমণ করব। তো আমাদের হাস্যকর লাগছে, অলরেডি 1 সপ্তাহ উপরে হবে মানে হরমুজ প্রণালী ইরান বন্ধ করছে, তারপরে আইসা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলতেছে। তো উনি কি জানে না যে আরও 1 সপ্তাহ আগেই হরমুজ প্রণালী বন্ধ হয়েছে? তো 1 সপ্তাহ পরে এসে আপনি বলতেছেন যে আমি হরমুজ প্রণালী বন্ধ হলে আর 20 গুণ তীব্রতায় আক্রমণ করব, তাহলে টোটালি পাগল। তারপর তার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বলতেছে এই যুদ্ধ আমি আসলে শুরু করতে চাইনি, তো আমাকে যুদ্ধ করানোর জন্য চাপ দেওয়া হয়েছে বা হে দোষ দিতেছে। তো তিনি জনগণকে এটাই কয়দিন আগে বোঝাতে চাচ্ছে যে এই যুদ্ধটা আমি শুরু করতে চাইনি। তো ট্রাম্প এরকম একটা চিপাই পড়ে গেছে, আসলে এই যুদ্ধটার থেকে নিজে বের হতে পারতেছে না, আবার যুদ্ধটা তীব্রভাবে করতে পারতেছে না। তো এরকম একটা অবস্থার মধ্যে ট্রাম্প আছে, মানে মোট কথা সে একটা পাগলের মতো অবস্থা হয়ে গেছে যে আসলে কি করণীয় বা কি করবে। তো এই হচ্ছে অবস্থা ট্রাম্পের। আমার আরেকটা জিনিস ইরানের খুব ভালো লাগে, ইরানের যে লিডারশিপ। কারণ ইরানের যে একজনকে মারলে আরেকজন দাঁড়ায় যায়, অর্থাৎ যেমন ইরানের সর্বোচ্চ নেতা বা ইসলামের সর্বোচ্চ নেতা খামিনির যে মৃত্যুর পর 10-15 দিনের স্বাভাবিক, মানে 10-15 দিনের ব্যবধানে বা এটা স্বাভাবিক করে নিয়েছে বা তার শূন্যতা ফিল আপ করে নিয়েছে। তো আমার কাছে মনে হয় ইসরায়েল যদি আরও কোনো ইরানি সর্বোচ্চ নেতাকে মেরেও ফেলে, তারপরেও তারা স্বাভাবিকভাবে তাদের ওই যে জায়গাটা ফিল আপ করে নিবে। তাদের এই দক্ষতা আমি এই কয়েকদিনে বা এই কয়েক মাসে আমি দেখতেছি। তো তাদের মধ্যে এই জিনিসটা আসলে আছে। তো ইরানি যে দেশপ্রেম, সো আমি আসলে মুগ্ধ তাদের যে দেশপ্রেম। মানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন একটা যুদ্ধে মরার জন্য যান না, আপনি মরবেন না, মরার আশঙ্কাটা কম থাকে। যখন আপনি যাবেন যে যুদ্ধ দেখার জন্য, তাকে ঠেকানোর জন্য, মরার জন্য না, তাহলে আপনি মরার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো আমার কাছে মনে হয় যেহেতু তারা মরার জন্য নামছে বা তাদের সর্বোচ্চ দিয়ে এই যুদ্ধটা পরিচালনা করতেছে, আমার কাছে মনে হয় না ইরানকে হারানোটা এতটা সহজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। একটা যুদ্ধ আসলে অনেক খারাপ, যুদ্ধ মানুষকে ভালো কিছু নিয়ে আসে না। আমার খুব খারাপ লাগে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি আছে, অনেক স্টুডেন্টরা আছে। তো এই যুদ্ধের ফলে তাদের একটা আতঙ্কের জায়গা থাকে। আমি জানি না আসলে তারা কতটা আতঙ্কে আছে।
তো আমি সবাইকে বলবো যার যার অবস্থান থেকে সাবধানে থাকার জন্য। আর বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা নাগরিককে এবং প্রত্যেকটা বাংলাদেশের সিটিজেনকে আমি বলবো আপনার নিজ নিজ জায়গা থেকে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন যে কোনো অবস্থাতেই। কথা বলতে কি, আমেরিকার ইতিহাসে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পের মতো এত যুদ্ধবাজ পাগল লোক আমি জীবনে দেখি নাই। আদৌ ভবিষ্যতে দেখবো কিনা তা আমি জানি না। তো আমি জানি না এই যুদ্ধটা আসলে কোথায় গিয়ে শেষ হবে। তবে আমি একটা সমীকরণ আপনাদেরকে শেয়ার করি। সমীকরণটা হচ্ছে, যদি কোনো কারণে ইরান এই যুদ্ধে টিকে যায়, তাহলে তার একটা প্রভাব পড়বে আরবের আশেপাশে দেশগুলোর, যে শেখরা রাষ্ট্র পরিচালনা করে বা দেশ পরিচালনা করে বা তাদের রাজতন্ত্রের উপর একটা ইম্প্যাক্ট পড়বে ইরান যুদ্ধে টিকে যাওয়ার ফলে। তো মানে রাজতন্ত্র আদৌ টিকে থাকবে কিনা তা নিয়েও শঙ্কা হতে পারে। আশা করি এটা আপনারা আসলে ভালো বুঝেন কেন হবে। তো এই ছিল আমার মোটামুটি সামারি। আসলে কথা বললে আরও কথা বলা যায়, অনেক কথা আছে, কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যায়। তো আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আমার অবস্থান থেকে কিছু বলার চেষ্টা করেছি। আমার অবস্থান থেকে টোটালি সবই সত্য হবে বা আমার সব যে অনুমান রাইট হবে এমনটা না। তো আমি আমার থিওরি থেকে এ কথাগুলো বলা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।